আমার সংস্কৃতির সাথে যে পাশের আমাদের নোয়াখালীর, কুমিল্লার, ইভেন কক্সবাজারের সাথে একটা আপনার তফাৎ দেখতে পারবো। ওই যে বললাম যে আচার আচরণ, দৃষ্টিভঙ্গি, খাদ্যাভ্যাস, এগুলোর সাথে সংস্কৃতির একটা মেলবন্ধন রয়েছে, যোগসূত্র রয়েছে। এই মুসলিমদের বঙ্গবিজয়ের পরে কিন্তু এইখানে একটা সংস্কৃতির একটা ভীষণ আর কি বলবো অন্য সম্পৃক্ততা হয়েছে লোকাল সংস্কৃতির সাথে। তারপর একটা নতুন একটা সভ্যতা সংস্কৃতি গড়ে উঠছে। সেই জন্য আমাদের এই বাঙালি জাতির মধ্যে দেখেন, বাঙালির মধ্যে আবার একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, এই যে বাঙালির মধ্যে কিন্তু মুসলিম ধর্মীয় চেতনার বা মুসলিম বিশ্বাসী কিন্তু সংখ্যাগরিষ্ঠ এখনো পর্যন্ত। সেই সংখ্যাগরিষ্ঠর মধ্যে যে আপনার টার্কি বলেন, ইরানি বলেন, ইরাকি বলেন, এই সংস্কৃতিগুলো একটা যোগসূত্র আপনি খুঁজে পাবেন আমাদের কথা। সংস্কৃতি গড়ে উঠছে, হ্যাঁ, মিশ্র সংস্কৃতি, এবং এটাতে ইসলামী প্রভাবটা জোরদার হয়েছে। কারণ এখানে জনগোষ্ঠী সবগুলো ইসলামী ইয়েতে মতাদর্শেই বা চেতনার মধ্যেই গড়ে উঠেছিল বেশি। এই যে আমাদের দেশীয় সংস্কৃতি, আপনার উন্মুক্ত সংস্কৃতি, উন্মুক্ত আকাশ সংস্কৃতির কারণে আমাদের দেশীয় সংস্কৃতি হারিয়ে যেতে বসেছে কিনা আপনি কি মনে করেন? আমি কিন্তু এই চিন্তাভাবনার মধ্যে সাবেকি চিন্তাভাবনার থেকে একটু সরে যেতে চাই। আমি চাই কিন্তু যে অগ্রসর বলি বা অগ্রসর বলি, সেই চিন্তাভাবনায় আমি সংস্কৃতিটাকে দেখি। যেমন আমরা পৃথিবী থেকে এখন একটা বলি গ্লোবাল ভিলেজ, একটা ছোট্ট, সেই জন্য সংস্কৃতিটাকে আমরা কেবল যদি পুরানো ধাঁচেই যদি রেখে দিই তাহলে আমাদের কিন্তু অগ্রযাত্রা ব্যাহত হবে। সেই জন্য আমাদের সংস্কৃতি বলতে সংস্কৃতি ভাগ ভাগ করতে হবে। কিছু কিছু জিনিস যেগুলো আছে আমরা ঐতিহ্য হিসাবে সেগুলো ধরে রেখে সেটা নার্সিং করে সেটা রেখে দিতে হবে। 5ই আগস্ট ছাত্র জনতার যে অভ্যুত্থান, এই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে কিছুটা পরিবর্তন হয়তো এসছে। তো আপনার দৃষ্টিতে সেই পরিবর্তনগুলা কি ধরনের, এবং আপনি কোনো ইতিবাচক কোনো পরিবর্তন আপনি দেখছেন কিনা? আমাকে এখন থেকে প্ল্যানিং করতে হবে, আমাকে এখন থেকে ভাবতে হবে যে আমরা চাচ্ছি যে একটা সুন্দর সমাজ বিনির্মাণের, আমরা চাচ্ছি একটা সুন্দর সময় আমাদের প্রজন্মকে উপহার দিতে, একটা ভিত্তি উপহার দিতে, যাতে করে নতুন নতুন চিন্তাভাবনা, নতুন নতুন ভাবনাগুলো এগিয়ে আসে। যে আপনি সুন্দর সমাজ বিনির্মাণের কথা বলেছেন, এদিক থেকে আমরা যদি একটা বিষয় একটু আলোচনা করতে চাই, সেটা হচ্ছে আপনি দেখেছেন বৈষম্য বিরোধী যে আন্দোলন হয়েছে, সেখানে আমাদের তরুণ সমাজ, আমাদের বর্তমান প্রজন্ম, তারা ছিল সামনের সারিতে। তো এই তরুণদেরকে নিয়ে আমরা আসলে আমাদের ভবিষ্যৎ চাওয়া পাওয়া কি, আমরা তাদেরকে নিয়ে কি চিন্তা করতে পারি, তাদের কাছ থেকে আমাদের দেশ? এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মানে কি? একটা পরিবর্তনের জন্য একটা বড় ধরনের ধাক্কা দেওয়া এক হিসাবে। সেই আন্দোলন যখন তারা করতে এগিয়ে এসছে, আমারও বিশ্বাস তাদের সেই আন্দোলনের স্পৃহা, তাদের চিন্তাভাবনা এবং তাদের কার্যক্রমগুলো, একটা কথা খুবই সহজ, আপনার যদি চিন্তা না থাকে, আপনার মধ্যে যদি ইমাজিনেশন না থাকে, আপনার মধ্যে যদি কল্পনা না থাকে, তাহলে আপনি তো কিছু করতে পারবেন না। বৈষম্য বিরোধী আন্দোলনটা হলো তারই একটা আপনার সূত্রধর হিসেবে তারা ভূমিকা পালন করেছে। তারা যা শুরুটা তারা করে দিয়েছে যে একটা নতুনভাবে আমাদেরকে ভাবতে হবে, আমাদের কল্পনাকে সাজাতে হবে, আমাদের কাঙ্ক্ষাটাকে গুছাতে হবে। সেইভাবে আমি বিশ্বাস করি এই যে তাদের মধ্যে যে স্পৃহাটা, তাদের মধ্যে মানে শক্তি, ইনার স্পিরিট যেটা তাদের, সেটা আমাদের সুন্দর একটা নতুন প্রজন্ম দিতে এবং আগামী প্রজন্মের জন্য এটা একটা বেনিফিট বয়ে আনবে। বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বর্তমানে আমাদের সরকার চলছে, আমাদের দেশ চলছে। তো তার নেতৃত্বে আমাদের বিভিন্ন সেক্টরে সংস্কার কার্যক্রমও চলমান। তো আপনার এই সংস্কার কার্যক্রম থেকে আপনি ইতিবাচক কি আশা করেন? কোন কোন ক্ষেত্রে আমাদের সংস্কার প্রয়োজন বলে আপনি মনে করেন? অসাধারণ একজন ব্যক্তি, এক কথায় ডক্টর ইউনূস শুধু আমাদের এখন তত্ত্বাবধায়ক সরকার বা বর্তমান সরকারের প্রধান বলে নয়, একজন
জ্ঞানী একজন, আমার আমার নিজের একটা ধারণা বলবো না, আমার একটা নিজের বিশ্বাস, শত বছরের বাঙালিদের মধ্যে, বিশেষ করে মুসলিম বাঙালিদের মধ্যে তার সমকক্ষ এখনো কেউ নেই এ পর্যন্ত। ইজ ইমেজিন, মানে অ্যামেজিং। আমার সৌভাগ্য হয়েছিল তার সাথে অনেক দেশে ঘোরার মানে কি, আমি অনেকগুলো সম্মেলনে তার সাথে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি, বিশেষ করে প্যারিসে, যেটা হয়তো সোশ্যাল বিজনেস একটা কনফারেন্স হয়েছিল, তারপরে থাইল্যান্ডে এবং বেঙ্গালোরে। এই তিনটা কনফারেন্সে আমি তাকে খুব ঘনিষ্ঠভাবে দেখেছি এবং তাকে দেখেছি তার প্রতি যে বিশ্বের নেতৃবৃন্দের, বিশ্বের বড় বড় চিন্তাশীলদের এবং যারা নতুন পৃথিবী নিয়ে ভাবছে তাদের সাথে তাদের যোগ এবং তাকে যেভাবে তারা মূল্যায়ন করে সেটা দেখে আমি বিস্মিত হয়েছি, অবাক হয়েছি। এবং তার চিন্তা ভাবনাগুলো দেখেন, সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর পর্যায়ে উনি চিন্তা করেছেন। সেই আপনার 80-র দশকের শুরুতে তিনি যেই সামাজিক ব্যবসায়ের কথা বলেছেন, এটা আজকে একটা বাস্তবতা। এবং শুধু না, বিশ্বের আমার ধারণায় বা আমি যেটা জেনেছি, অর্ধশতাধিক দেশের বিশ্ববিদ্যালয়গুলিকে তার এই নতুন চিন্তা ভাবনা নিয়েই আপনার থিসিস হচ্ছে, লেখাপড়া হচ্ছে, গবেষণা হচ্ছে। তা আমার মনে হয় যে ডক্টর ইউনূস যে সংস্কারের কথা বলছে, তার প্রত্যেকটা কাজের পেছনে আমি মনে করি একটা কি বলবো চিন্তা ভাবনা, নিজস্বতা এবং অন্যান্য যারা এই ব্যাপারে বিশেষজ্ঞ তাদের সাথে আলাপ আলোচনা করেই তিনি কিছু জাতিকে দিতে চাচ্ছেন নতুনভাবে। আমাদের জাতির উচিত তাকে সেই সাপোর্ট দেওয়া এবং তার সেই কাজে উৎসাহ যোগানো, যেন আমরা উৎসাহ যোগানো ব্যাপার শব্দটা আমি বলতে চাচ্ছি না, সেটা হচ্ছে যে আমাদের কাজে যেন উনি উৎসাহিত বোধ করেন। আমরা সমাজ ব্যবস্থা নিয়ে কথা বলছি। আপনি দীর্ঘদিন সাংবাদিকতা পেশায় ছিলেন, এখনো আছেন। তো সমাজের প্রতি সংবাদপত্র এবং সাংবাদিকতার দায় দায়িত্ব কতটুকু আপনি কি মনে করেন? আফসোস বলবো না, এটাকে বলে দীর্ঘদিনের একটা আমার মনে অপূর্ণতা রয়ে গেছে কথাটা বলার জন্য। সাংবাদিকতাটা কি সেটা আমাদেরকে জানতে হবে। সাংবাদিকতাটা আসছে মিশনারি থেকে। মিশনারি মানে কি, আমি পরের সেবায় কাজ করব নিজের লাভ বাদ দিয়ে, সার্ভিস অ্যাবাভ সেলফ যেটাতে বলি। আমার মিশনারি কাজ যে আমার নিজের স্বার্থটা বড় কথা, আমি দশের স্বার্থ করবো। মানুষের সুখ দুঃখের কথা আমি সরকারকে বা যারা ডিসিশন মেকারদের তাদের পৌঁছাবো। ডিসিশন মেকারদের যে কাজগুলো জনসম্পর্কিত, জনগণকে শোনাবো। এখানে সেই জন্য সাংবাদিকতাকে এখন বলছি আমরা কি মিডিয়েট। আমরা উই আর টু মিডিয়েট পিপল অ্যান্ড দ্য ডিসিশন মেকার। আমরা মিডিয়েট করার কথা, কিন্তু আমরা সেই মিডিয়েটের ভূমিকা পালন না করে নিজেকে সেখানে আমরা একটা পক্ষ করে নিচ্ছি, সেটা ঠিক না। আমরা তো উই আর জ্যাক অফ অল ট্রেডস সাংবাদিকরা। আমরা সব কিছু যারা ভালো জানে তাদের থেকেই সেই জিনিসগুলো সংগ্রহ করে আমরা জনগণের কাছে উপস্থাপন করব বা যাদের কাছে দৃষ্টি আকর্ষণ করার কথা তাদেরকে করব। সাংবাদিকরা আমরা সেটা কিন্তু সেই দায়িত্ব সঠিকভাবে পালন করে, একদম পালন করিনি এটা আমি বলবো না, সঠিকভাবে পালন করতে পারিনি। আমার মনে হয় এখন সময় আসছে যে আমাদের সাংবাদিকদের নতুন চিন্তা ভাবনা করে কোনো রকম প্রেশার গ্রুপের, এখানে আরেকটা কথা হচ্ছে, একটা প্রেশার গ্রুপ সবসময় একদল সাংবাদিককে বা এক শ্রেণীর সাংবাদিকের উপর প্রভাব সৃষ্টি করতে পেরেছে। আমাদের এখন যেটা বলছি, এখন যে সুযোগ আছে সেই ধরনের প্রেশার গ্রুপ এখন আমার মনে হচ্ছে এই মুহূর্তে নাই, এই সরকারের আমলে নাই। সুতরাং আমাদের নিজেদের নতুনভাবে গড়ে তোলার এবং সমাজের জন্য আমাদের কিছু দেওয়ার এবং আসল বিষয়গুলো যে সমাজের সমস্যাগুলো এবং চাহিদাগুলো এবং এগুলো যথাযথভাবে উপস্থাপন করা সাংবাদিকদের উচিত বলে আমি মনে করি। আপনি সাংবাদিকতা পেশার পাশাপাশি দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কর্মকাণ্ডে জড়িত আছেন, সম্পৃক্ত আছেন। তো এই যে সমাজসেবামূলক কর্মকাণ্ড, এটাকে আরো গতিশীল করতে হলে আমাদের কি করণীয়? সরকারি পর্যায়ের বাইরেও বেসরকারি পর্যায়ে বিভিন্ন সংগঠন কাজ করছে এটা নিয়ে, আপনিও বিভিন্ন সংগঠনের সঙ্গে জড়িত আছেন। তো এই ক্ষেত্রে এই তৎপরতা আরো জোরদার করা যায় কিভাবে? সমাজসেবামূলক তৎপরতা, সচেতনতা সৃষ্টি করতে হবে এবং নিজেকে সেভাবে
উপযুক্তভাবে গড়ে তুলতে হবে। আমি যে কাজটা করছি সেই কাজের স্বচ্ছতা দরকার। আমি যে কাজটা করছি সেই কাজ যে বেনিফিশিয়ারি আছে সেটাকে স্পষ্ট করা দরকার। আমি যে কাজটা করছি সেই কাজ কি আসলে কি জনগণের বা যাদের নিডি, যাদের যে বলে ভোগ্য, যারা করার সুবিধাভোগী হবে তাদের কাছে পৌঁছাচ্ছে কিনা সেটা যদি আমি ঠিকমতো উপস্থাপন করতে পারি তাহলে আমি জনগণকে সম্পৃক্ত করতে পারবো, এবং জনগণও দেখবে, সাধারণ মানুষও দেখবে যে আমার কাজটা ভালো কিনা, আমার কাছে আমার যে সম্পৃক্ততা, আমার যে একাগ্রতা, সেটা কি সঠিকভাবে আমি করতে পারতেছি কিনা। আমরা একটা জিনিস ভুললে চলবে না, জনগণ কিন্তু সবসময় সবকিছু কিন্তু অবজার্ভ করে। কোনো কোনো ক্ষেত্রে তারা প্রকাশ করে, কোনো কোনো ক্ষেত্রে তারা প্রকাশ করতে পারে না। সেই জন্য আমরা রং রিড করি অনেক সময়। সেই জন্য অনেক সময় আমরা যারা ডিসিশন মেকারদের পদস্খলন হয়। কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে আপনাকে কেউ দেখছে, আপনাকে কেউ যাচাই করছে। সেটা যদি আমাদের মধ্যে থাকে তাহলে সমাজসেবা বলে যে কোনো কাজ করবি, জনহিতকর কাজ বলি, সব কাজে কিন্তু আমরা একটা সুন্দর গতি ধারা তৈরি করতে পারবো। সেজন্য বলা হচ্ছে ওই যে শব্দটা বলছে নিজের স্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করা, সেটা কিন্তু একটা বিরাট কাজ। এবং প্রত্যেকটা মানুষ, এটা ডক্টর ইউনূসের একটা বক্তব্য পেয়েছে, মানুষ কিন্তু প্রত্যেকে কিন্তু একটা দায় নিয়ে এসছে। তার একটা প্রত্যেককে একটা কিছু না কিছু সমাজের প্রতি তার দায় আছে। সেই দায়টা পূরণ করা একজন সচেতন মানুষের দায়িত্ব আমি মনে করি। আমাদের সময় শেষ হয়ে এসেছে, আলোচনার এখানে ইতি টানতে হবে। জনাব ওসমান গনি মনসুর, আপনাকে মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ বরেণ্য সাংবাদিক জনাব ওসমান গনি মনসুরের সঙ্গে সমাজ ও সংস্কৃতি নিয়ে আলোচনা করলাম। তার বক্তব্যে অনেক বিষয় উঠে এসেছে, সমাজসেবা, সংবাদপত্রের দায় দায়িত্ব, আমরা আমাদের সাংস্কৃতিক যে বৈচিত্র্য, সব অনেক বিষয় উঠে এসেছে। তো আমরা আশা করছি তার এই মূল্যবান মতামত আমাদের আগামীর বাংলাদেশ গঠনে সহায়ক হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে। দেখা হবে পরবর্তী পর্বে।